নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি হেলথ প্লাস। আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব? আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে এই নিষেক পদ্ধতি শরীরের বাইরে এমব্রায়ো তৈরি করে সেটা শরীরের অভ্যন্তরে প্রবেশ করানো। আর এই পদ্ধতিতে যারা আসতে চাইছেন, যারা ভাবছেন, ভাবনা চিন্তা করছেন এই পদ্ধতিতে গর্ভধারণের জন্য, তাদের মনে বেশ কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর আজকে খোঁজার চেষ্টা করব, মানে আপনাদের প্রশ্ন আমি প্রতিনিধিত্ব করছি। আমার সঙ্গে আজকে দুই বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দেবো এবং আপনাদের প্রশ্ন আমি তাদের কাছে নিয়ে যাব উত্তর খুঁজতে। আমার সঙ্গে আজকে রয়েছেন প্রজ্ঞানিকা গুরুং, যিনি PHS ফার্টিলিটি, আইভিএফ অ্যান্ড উইমেন কেয়ারের ডিরেক্টর। আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রানা মণ্ডল, যিনি অঙ্কুরন আইভিএফ সেন্টারের সিনিয়র কনসালটেন্ট। আপনাকেও স্বাগত জানাই। তাদের কাছে নিয়ে যাব। প্রথম বিষয়টা যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে আইভিএফ কেউ এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তার আগে কোন কোন স্টেপ বা কোন কোন পদ্ধতি বা কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে তাদেরকে? আইভিএফ করার আগে এটা সবার মনে প্রশ্ন আসে যে আমার আইভিএফটা সাকসেসফুল হওয়ার জন্য আমাকে কি করতে হবে। তো এইটা হচ্ছে খুবই রেলেভেন্ট একটা কোয়েশ্চেন। আর প্রথমে আমরা শুরু করি যে আপনাদের ডায়েট অ্যান্ড লাইফস্টাইল, এই জিনিসটা চেঞ্জ প্রথমেই নিয়ে আসতে হবে আইভিএফের আগে একটা অপটিমাম রেজাল্টসের জন্য। আর মোটামুটি 3 মাস আগের থেকে এটা শুরু হয়ে যায় বডি যে চেঞ্জেসগুলো। তাই জন্য একটা হেলদি ডায়েট আমরা বলি, তারপরে ওয়েট মেনটেন করতে বলি, একটা বিএমআই আপনাদের উইদিন 24 থাকতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে বলা হয় অ্যারাউন্ড 30 মিনিটস পার ডে। মানে এইটা ওনারা কবে থেকে শুরু করবেন, মানে যবে থেকে প্রসেসটা শুরু হওয়ার কতদিন আগে থেকে? Means ideally it should start 3 months before. Acha. And then and if someone is fit, it's fine. The doctor will assess ki patient কেমন আছে। কিন্তু ideally যদি আপনারা একটা আইভিএফ প্রক্রিয়া এগোতে যান তাহলে 3 মাস আগে থেকে এই জিনিসগুলো শুরু করা উচিত। আর তার সাথে সাথে আমরা বলি যে স্ট্রেস রিডাকশন মেথডস, মানে একটা স্ট্রেস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ ইনফার্টিলিটি এমনিতেই খুব স্ট্রেসফুল, তার মধ্যে আইভিএফ ট্রিটমেন্টও স্ট্রেসফুল। তো আমরা বলি যে স্ট্রেস রিডিউস করার জন্য আপনারা যদি কোনো সাহায্য দরকার সেটার জন্য অ্যাপ্রোচ করা, প্লাস এর সাথে সাথে আমরা কিছু সাপ্লিমেন্টস দিই, মেডিসিনস দিই, সেইগুলো ঠিক করে নেওয়া। অ্যান্ড বিফোর আইভিএফ অলসো আমরা বলি আপনাদের হোমওয়ার্কটা ঠিক করে নেওয়া, মানে আইভিএফে কত খরচ আছে, আইভিএফ কোন সেন্টারে করাবেন, এই জিনিসগুলো সব কিছু ঠিক করে তারপরে আইভিএফের আগে এগোনো উচিত। মানে কাইন্ড অফ রিসার্চ ওয়ার্ক, মানে যে কোনো ভালো কাজের আগে আমরা যেরকম হোমওয়ার্ক করি সেরকম সঠিক হোমওয়ার্ক করে সঠিক জায়গায় যাওয়া, ফলে সেই জায়গা থেকে যদি এই বিষয়গুলো মাথায় রাখা যায় তাহলে হয়তো সেক্ষেত্রে সাফল্য অনেকাংশে বেড়ে যায়, সাফল্যের হার বেড়ে যায়। আমি ডক্টর মণ্ডলের কাছে আসি। এই যে ম্যাডাম বললেন যে মেডিকেশনস, বেশ কিছু সাপ্লিমেন্ট সে সময় থাকে, এই ধরনের শব্দগুলো শুনলেই মানুষের মাথায় আসে এর কি সাইড এফেক্ট আছে, এ কি হার্মফুল, এর অন্যান্য, মানে আমার এই ভালো কাজ করতে গেলে অন্যান্য আর কি ক্ষতি হতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে কি সাইড এফেক্টস? হ্যাঁ, আমি এটাকে দুভাবে বলছি। প্লিজ। প্রথমে হচ্ছে জিনিসটাকে দেখতে হবে আইভিএফ করার জন্য নির্দিষ্ট আইভিএফের স্পেসিফিক কিছু ওষুধ লাগে এবং কিছু ইনজেকশন লাগে। আর একটা জিনিস হচ্ছে আইভিএফের চলাকালীন কিংবা আইভিএফের আগে কিছু সাপ্লিমেন্টস দিতে হতে হয় অনেককে। তো দুটোকে আমি আলাদাভাবে বলছি। প্রথমে আসছি হচ্ছে আইভিএফে যে সমস্ত ইনজেকশনগুলো দেওয়া হয় সেগুলোর ব্যাপারে। মনে রাখবেন আইভিএফ মানে আপনি বলছেন যখন এমব্রায়োটা ইনসার্ট করা হয়ে গিয়েছে? না, এই আইভিএফ পদ্ধতি শুরু করা। আচ্ছা, শুরু করার আগে একটু ভেঙে দিচ্ছি তাহলে আপনাদের বেশ সুবিধা হবে। আইভিএফ এই যে পদ্ধতিটা হয় এটা হচ্ছে 4টে স্টেজে হয়। প্রথমে হয় হচ্ছে আপনার ডিম্বাণুটা তৈরি করা, যেটাকে আমরা বলে থাকি ওভারিয়ান স্টিমুলেশন। তারপরে এই যে ডিমগুলো তৈরি হয়ে গেল, তারপরে যেটাকে বার করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ, যেটাকে বলা হয় হচ্ছে উসাইট রিট্রাইভাল। ঠিক আছে, এবার এই যে ডিমগুলো বের হলো সেগুলো হচ্ছে আমরা ল্যাবের মধ্যে কৃত্রিমভাবে ফার্টিলাইজ করি ওনার পার্টনারের শুক্রাণুর দ্বারা, এবং যে ভ্রূণটা তৈরি করা হয় সেটা হচ্ছে থার্ড স্টেজ, এবং যেটা হচ্ছে এইটা হচ্ছে এমব্রায়ো কালচার করা হলো, এবং নির্দিষ্ট সময় যখন হচ্ছে এমব্রায়োটা গঠন হয়ে গেল তখন হচ্ছে 4 নাম্বার স্টেজ, যেটা হচ্ছে এমব্রায়োটা ট্রান্সফার করলাম। এইটা হচ্ছে আইভিএফ পদ্ধতি। আইভিএফের এই ইনজেকশনগুলো দেওয়া হয় হচ্ছে ফার্স্ট স্টেজে, যেখানে হচ্ছে আইভিএফ স্টিমুলেশন করা হচ্ছে। এইখানে কী কী ইনজেকশন ইউজ করা হয়? যে ইনজেকশনগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে গোনাডোট্রপিনস। এটা হচ্ছে 2 ধরনের ইনজেকশন হয়, একটা হচ্ছে এফএসএইচ হরমোন আর একটা হচ্ছে এইচএমজি টাইপের হরমোন। ঠিক আছে, এইগুলো ইউজুয়ালি আজকালকার দিনে যে ধরনের হরমোন ইনজেকশন ইউজ করা তাতে কোনো সাইড এফেক্ট হয় না, কিন্তু কিছু কিছু মানুষের সাইড এফেক্ট দেখা যায়, যেটা ইউজুয়ালি অ্যারাউন্ড 2% ক্ষেত্রে দেখা যায়। কমন সাইড এফেক্টগুলো হচ্ছে হেডেক, নজিয়া, ভমিটিং ফিল করা, এবং অনেকের ক্ষেত্রে ইনজেকশন সাইটে কিছু র্যাশ রিয়াকশন হতে পারে। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় যে জিনিসগুলো বলবো সেগুলো হচ্ছে আইভিএফ চলাকালীন অনেকের
যদি অতিরিক্ত পরিমাণে ইনজেকশন দেওয়া হয়ে থাকে সেখানে হয় হচ্ছে অনেকের ভারী পান আসতে পারে, পেটের নিচে তলপেটে ব্যথা হতে পারে, এই জিনিসগুলো দেখা যেতে পারে। এটা হচ্ছে আইভিএফ এর চলাকালীন যে ইনজেকশনগুলো দেওয়া হয় সেইগুলোর জন্য। আর অনেক সময় ক্ষেত্রে দেওয়া হয় আইভিএফ এর চলাকালীন অনেক তার আগে সাপ্লিমেন্টস কিছু দেওয়া হয়ে থাকে। এই ধরনের সাপ্লিমেন্টস আপনাকে ডাক্তার যিনি যার সাথে আপনি পরামর্শ করছেন তারা ভেবেচিন্তেই দেয়, ইউজুয়ালি কোনো সাইড এফেক্ট হয় না। মোস্টলি দেওয়া হয় সাপ্লিমেন্টস যেগুলো হচ্ছে আপনার ডিমের গুণগত মান এবং হচ্ছে পরিমাণ বৃদ্ধি করার জন্য দেওয়া হয়ে থাকে। বুঝতে পেরেছি। এবং এই গোটা বিষয়টার পরেই যে ঘটনাটা ঘটে সেখানে প্রত্যেকেই কম বেশি চান যে তার এই গর্ভাবস্থা খুব স্বাস্থ্যকর যেন হয় এবং খুব সুষ্ঠুভাবে তিনি সেটা যাতে মেনটেন করতে পারেন। সেই জায়গা থেকে ডক্টর গুরুং আপনাকে আমি জানতে চাইবো, কিছু লাইফস্টাইল রিলেটেড প্রশ্ন আসে। মানে আমার এমন লাইফস্টাইল ছিল আর সেটাকে কন্টিনিউ করা যাবে না, আমার এই জিনিসগুলো ভালো লাগতো, এগুলো আমার পছন্দের, এগুলো আর করা যাবে না। এই লাইফস্টাইল অ্যাজ ওয়েল অ্যাজ খাদ্য গ্রহণ মানে ডায়েটারি, এই দুটোর মধ্যে কি বেশ কিছু মেনটেনেন্স এক্ষেত্রে আসবে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, যে কোনো একটা ফার্টিলিটি প্রসিজার যাওয়ার আগে মানে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আমরা করছি একটা প্রেগনেন্সির জন্য, আর প্রেগনেন্সির আগে মায়ের স্বাস্থ্যটা ঠিক যেন থাকে সেটা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য তার সঙ্গে অনেক লাইফস্টাইল চেঞ্জেস আমরা বলি। তো যেটা আমি আগেও বলেছি, ফার্স্ট হচ্ছে খাদ্যর মধ্যে, ডায়েটের মধ্যে আমরা বলি যে জাঙ্ক ফুডস, বেশি সুগার জাতীয় ফুড বা প্রসেস ফুডস, মানে এনিথিং ইন প্যাকেটস, এগুলো অ্যাভয়েড করতে, বেশি অয়েলি ফুড। সেকেন্ডলি, হ্যাভ লটস অফ ফ্রুটস, ভেজিটেবলস, এই জিনিসগুলো বেশি, কেন এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, কেন এগুলোতে ভাইটামিনস থাকে, অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেটা শুধু মানে আপনার হেলথের জন্যই ভালো না, এটা হচ্ছে আপনাদের একটা এগের কোয়ালিটি অ্যান্ড ইভেন মেলসদের মধ্যে স্পার্ম কোয়ালিটির জন্যও হেল্পফুল থাকে। তারপরে লিন প্রোটিনস, মিল্ক প্রোডাক্টস, এই জিনিসগুলো খাওয়া উচিত। আর সাথে সাথে এই ডায়েটটা এমন করে খাওয়া উচিত যেন আপনারা ওয়েট গেইন না হয়। সাথে সাথে কিছু জিনিস ফুডস অ্যাভয়েড করতে হবে। বিসাইডস দ্য জাঙ্ক ফুড আমরা বলি যে ইউ হ্যাভ টু লিমিট ইয়ার ক্যাফিন ইনটেক। তো অনেকরাই জিজ্ঞেস করে চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে, অবশ্যই খেতে পারেন, কিন্তু নট মোর দেন 1 to 2 কাপস পার ডে। সেকেন্ডলি হচ্ছে স্টপ স্মোকিং আমরা বলি, বিকজ স্মোকিং যদি মহিলারাও স্মোক করে সেটা তো একদমই ডেট্রিমেন্টাল ইফেক্ট হয় প্রেগনেন্সির উপরে। অ্যান্ড ফর মেলস অলসো স্মোকিং হ্যাজ আ ভেরি ব্যাড ইফেক্ট অন স্পার্ম কোয়ালিটি, ডিএনএ ড্যামেজ করায়। তাই জন্য স্মোকিংটা আমরা বলি কমপ্লিটলি স্টপ করতে ইফ ইউ আর প্ল্যানিং আ প্রেগনেন্সি অ্যান্ড ফেসিং ডিফিকাল্টি, মোর সো ইফ ইউ আর ফেসিং ডিফিকাল্টি। আর সেকেন্ডলি হচ্ছে অ্যালকোহল ইনটেকটাও লিমিট করা উচিত, হ্যাঁ, বা কোনো যদি রিক্রিয়েশনাল ড্রাগসের হ্যাবিট থাকে সেটা অ্যাভয়েড করা উচিত। অ্যাগেন দিস থিংস শুড স্টার্ট 3 months বিফোর ইউ আর প্ল্যানিং দ্য প্রেগনেন্সি, অলং উইথ দ্য সাপ্লিমেন্টস যেগুলো নেওয়া হচ্ছে। আর এইগুলোর সাথে সাথে আপনাদের হচ্ছে যে আদার লাইফস্টাইল চয়েসেস হচ্ছে যে আপনাদের ওয়েট মেনটেনেন্স, যেটা আমি বলেছিলাম, রেগুলার এক্সারসাইজ, অ্যান্ড অবভিয়াসলি আর কি জিজ্ঞেস করেছিলেন যেন, আই ফরগট। মানে লাইফস্টাইল এবং ডায়েট। তো রেগুলার এক্সারসাইজ 30 minutes a day, you have to do exercise, moderate exercise, strenuous exercise আমরা অ্যাভয়েড করতে বলি, which is detrimental to your কিন্তু এক্সারসাইজের ডাবল বেনিফিটস আছে। একটা তো ওয়েট কন্ট্রোল, প্লাস এক্সারসাইজ রিলিজেস হ্যাপি হরমোনস, ইফ ইউ নো, এন্ডরফিনস বলি, আর সেটাতে স্ট্রেস রিলিভ হয়। তো এনি সর্ট অফ এক্সারসাইজ, যোগা, মেডিটেশন, এগুলো আপনারা ইনক্লুড করতে পারেন আপনার লাইফস্টাইলে। আর এই স্ট্রেস শব্দটা আপনি এতবার বললেন কারণ প্রত্যেকেই কম বেশি এখন প্রত্যেকেই যেই পেশার সঙ্গে যুক্ত, সেই পেশার একটা চাপ থাকে, সেখান থেকে ডিপ্রেশন আসে, সেইগুলো থেকেও বোধহয় একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে ল্যাক অফ স্লিপ এইটা খুব ইম্পর্টেন্ট। I missed it. We always tell sleep your way to health. মানে আপনারা ঠিক করে ঘুমান, আপনাদের অ্যাটলিস্ট 7 to 8 hours অফ স্লিপ দরকার। কেন আপনাদের স্লিপে একটা স্লিপ হরমোন আছে মেলাটোনিন, ইফ ইউ নো, তো ওইটা আপনার বডির বায়োরিদম মেনটেন করছে, আর আপনার অনেক রিপ্রোডাক্টিভ ফাংশনস আর নিজের যে বায়োলজিক্যাল হরমোনসগুলো ডিপেন্ড করছে এই হরমোনসের উপরে। সো ইফ ইউ স্লিপ ওয়েল, যদি ইফ ইউ ইট ওয়েল, রেগুলারলি এক্সারসাইজ করেন, তাহলে আপনার হেলদি বডি, আর হেলদি বডি উইল অলসো লিড টু গুড ফার্টিলিটি অ্যান্ড আ হেলদি প্রেগনেন্সি। আপনি এইভাবে ভাবতে পারেন। বেশ। এবং এটা কিন্তু মানে যেহেতু এটা একটা যুগল প্রসেস, মানে দুজনকেই, মানে পুরুষ নারী উভয়কেই কিন্তু এগুলো মেনটেন করতে হবে, কারণ এটা একা নারীর দায়িত্ব বা একা পুরুষের দায়িত্ব এরকম নয়। এইমাত্র ম্যাডাম যেটা বললেন সেটা কিন্তু নারী পুরুষ উভয়কেই এই লাইফস্টাইলটা মেনটেন করতে হবে। আমি ডক্টর মন্ডলের কাছে আসছি। আর একটা বিষয় যে ডিউরিং দ্য প্রসেস, মানে যখন আইভিএফ চলছে সেই সময় মনিটরিং সিস্টেমটা খুব ক্লিয়ার থাকতে হবে। কোন কোন বিষয়গুলো মনিটর করতে হবে আর কোন কোন বিষয়গুলো দেখলে সজাগ হতে হবে? এটা একদম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই কোশ্চেনের সম্মুখীন আমি প্রত্যেকটা পেশেন্ট যারা আইভিএফের থ্রু দিয়ে যায় তারা করবে। সেই জন্য ভালো করে শুনে নিন এই জিনিসটা। প্রথমে মনে রাখতে হবে, প্রথম যখন আসেন ডিপেন্ড করে হচ্ছে কী ধরনের আপনার
ওভারিয়ান স্টিমুলেশন করা হচ্ছে আইভিএফের জন্য, তার ওপর হচ্ছে আপনাদের মনিটরিংটা ডিপেন্ড করে। ইউজুয়ালি হয় মাসিকের দ্বিতীয় কিংবা তৃতীয় দিন থেকে আমরা হচ্ছে এই প্রসেসটা শুরু করি। সেই জন্য হয় হচ্ছে প্রথম মনিটরিং আসে হচ্ছে আপনার বেস লাইন মনিটরিং, যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে আপনার এই প্রথম কনসালটেশনের সময়, যেটা হচ্ছে মাসিকের দ্বিতীয় দিনে হয়ে থাকে। এই দিনে আপনার বেশ কিছু হরমোন পরীক্ষা করা হয়ে থাকে এবং একটা আল্ট্রাসাউন্ড করে দেখা হয়ে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে ইনজেকশনগুলো শুরু করা হয়, যেগুলো হচ্ছে আপনার ডিমের গ্রোথ বৃদ্ধি করবে। এই জন্য ইনজেকশনগুলো দেওয়ার সময় ডিপেন্ড করে হচ্ছে আপনার কীরকম ওভারিয়ান রিজার্ভ আছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে কীরকমভাবে মনিটরিং করতে হবে। ইউজুয়ালি আপনাদের মোস্ট মহিলাদের হচ্ছে 11 দিন মতো হচ্ছে দরকার পড়ে এই ইনজেকশন দেওয়ার, এবং তার মধ্যে অ্যারাউন্ড 2 থেকে 3 বার দরকার পড়ে থাকে এই মনিটরিংয়ের জন্য। অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা 5 বারও হতে পারে মনিটরিংয়ের জন্য। এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট বেসিস অনলি। আর হচ্ছে সবথেকে যে সজাগ হওয়ার বিষয়টা হয় হচ্ছে মনিটরিংটা হচ্ছে ট্রিগার ইনজেকশন দেওয়ার সময়। ট্রিগার ইনজেকশনটা কি একটু সংক্ষেপে বলি। এটা হচ্ছে আপনার যখন ডিমগুলো বৃদ্ধি হয়ে গেছে তখন এটাকে ম্যাচিওর করা এবং রাপচার করানোর জন্য এই ইনজেকশন দেওয়া হয়ে থাকে। এই ট্রিগার ইনজেকশন দেওয়ারই 36 ঘন্টার পরে হচ্ছে আপনার এগসগুলো বার করা হয়ে থাকে। সেই জন্য এই সময় মনে রাখতে হবে কোনো সিমটমস এবং সাইন আছে কিনা সেগুলো, যেমন হচ্ছে পেটের মধ্যে ভারীপান দেখা এবং হচ্ছে ব্লোটিং, নজিয়া ফিলিং করা, এবং অনেক সময় হচ্ছে রাপচার হওয়ার পরে হচ্ছে পেটের মধ্যে কিছু পরিমাণে ফ্লুইড জমতে পারে। সেই জিনিসগুলো আপনাদেরকে সজাগ থাকতে হতে পারে। সেকেন্ড যে ফেজের মনিটরিংটা আসে সেটা হচ্ছে এই ডিম্বাণুগুলো বার করার পরে কি মনিটরিং করবেন। ডিম্বাণু বার করার পরে হচ্ছে মনে রাখবেন ইউজুয়ালি অল্প সামান্য একটু ব্লিডিং দেখতে পারেন, এটা হচ্ছে নর্মাল, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু হয় না। তৃতীয় যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই ডিম্বাণু বার করার পর যদি অতিরিক্ত পরিমাণে কখনো ব্লিডিং দেখেন তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন আপনার ডাক্তারবাবুর সাথে। আর হচ্ছে তার সাথে খেয়াল রাখবেন জ্বর আসছে কিনা, ফিভার হচ্ছে কিনা, এবং হচ্ছে কোনো ব্যথা যদি আপনার 3 দিনের বেশি থেকে থাকে তাহলে হচ্ছে সেটা সজাগ থাকতে হবে। আর যে চতুর্থ মনিটরিংটা আসে সেটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফারের পরে। এমব্রায়ো ট্রান্সফারের পরে আমরা হচ্ছে বিটা এসিজি হরমোন পরীক্ষা করে দেখি, যেটা হচ্ছে আপনার প্রেগনেন্সি এসছে কিনা সুনিশ্চিত করার জন্য, এবং প্রেগনেন্সিটা কোথায় এসছে সেটা সুনিশ্চিত করার জন্য, সেটা ইউটেরাসের মধ্যে আছে কিনা, জরায়ুর মধ্যে যেখানে হওয়া সেখানে আছে কিনা সেটা দেখার জন্য। এই মনিটরিংটা হয় হচ্ছে এমব্রায়ো ট্রান্সফারের 11 থেকে 14 দিনের মধ্যে। বেশ, ফলে এই 4টি কোন কোন বিষয়ে খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে এবং অবজারভেশন, যেটাকে আমরা পর্যবেক্ষণ বলি, সেই পর্যবেক্ষণে থাকবে যাতে এই স্বাস্থ্যকর গর্ভাবস্থা আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই উত্তর আমরা এতক্ষণ পাওয়ার চেষ্টা করছি। আরও বেশ কিছু প্রশ্ন আসে। আরও একটা বিষয় এক্ষেত্রে আসে, তা হলো যখন প্রসেসটা চলে তখন একটা স্ট্রেস কাজ করে, যেই স্ট্রেস নিয়ে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, এবং এইটা হচ্ছে একটা ইমোশনাল স্ট্রেস। যে এর আগে একটা লড়াই, আমি বলছি সেই লড়াই মানে দীর্ঘদিনের লড়াইয়ের পরেই সিদ্ধান্তে তারা এসেছেন, এবং এক্ষেত্রে একটা কনফিউশনটা দোনো ব্যাপার কাজ করে যে কি হতে চলেছে। এই স্ট্রেসটাকে বয়ে বেড়াতে হয়, সেইটাকে সামাল দেওয়ার জন্য কোনো সাপোর্ট কি পাওয়া যায় সিস্টেমে? অবভিয়াসলি, মানে আমরা অ্যাজ অ্যান আইভিএফ স্পেশালিস্ট আমরা খুব কনসার্ন থাকি পেশেন্ট স্ট্রেস নিয়ে, বিকজ আমি যেটা আগেও বলেছি যে ট্রিটমেন্টও খুব স্ট্রেসফুল, অ্যান্ড অবভিয়াসলি এই ট্রিটমেন্টের সঙ্গে আপনার একটা আশা রয়েছে। আর যেখানে আমাদের দেশে একটা মহিলার মিনস ইউ ক্যান সে দ্য ইম্পর্টেন্স অফ আ উমেন ইজ ডিফাইন্ড বাই আ চাইল্ড, সেখানে একটা বাচ্চা না হওয়া ইজ ভেরি মানে ওদের জন্য একটা খুবই মানে একটা হ্যাঁ স্ট্রেসফুল ব্যাপার। তো সেটার ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট তো আসছে আপনার ডক্টরের কাছ থেকে। তারপরে আজকাল ম্যাক্সিমাম আইভিএফ সেন্টার্সের আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলার্স থাকে, আমরা রুটিনলি পেশেন্টসদের কাছে সাইকোলজিক্যাল কাউন্সিলারের কাছে পাঠাই সো দ্যাট দে ক্যান মানে হ্যান্ডেল দ্য সিচুয়েশন। প্লাস আমাদের যেটা প্রত্যেকটা বলি যে সবাই একটা যদি খুব ভালোভাবে পেশেন্টসদের সঙ্গে ব্যবহার করে, পজিটিভ থিঙ্কিং, এটা খুব ইম্পর্টেন্ট। আমি 2-3টা জিনিস আমার পেশেন্টদের বলি। ফার্স্ট হচ্ছে ইনভলভ ইয়োর সেলফ ইন গ্রুপ অ্যাক্টিভিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা গ্রুপ অ্যাক্টিভিটি মানে আপনি একটা লাইক পিপলের সঙ্গে আছেন, ইউ আর এবল টু কাম আউট অফ ইয়োর ফিয়ার্স। আর ইট ইজ অলসো হেল্পফুল, তো ইট ক্যান বি এনিথিং সাচ অ্যাজ এক্সারসাইজ, যোগা, মেডিটেশন। সেকেন্ড হচ্ছে পার্টনার সাপোর্ট অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ দ্য মানে মোস্ট
মহিলা হচ্ছে সবচেয়ে বেশি, যার যে মা হতে পারছে না তার দুঃখটা সবচেয়ে বেশি, কিন্তু যদি বাচ্চা হচ্ছে না কেন এটা যদি ফ্যামিলি মেম্বার্সরা খুব জিজ্ঞেস করতে থাকে, ওর স্ট্রেসও অনেক বাড়তে থাকে। তো আমরা বলি যে একটা পজিটিভ ফ্যামিলি এনভায়রনমেন্ট খুব দরকার, ভাইবসটা খুব দরকার, অ্যান্ড পার্টনার সাপোর্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং হয় দেন দ্য জার্নি বিকামস মাচ ইজিয়ার। দ্য জার্নি মাইট বি লং, কিন্তু যদি কেউ সাথে যারা আছে তারা সাপোর্টিভ থাকে তখন অনেক ইজিয়ার থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে এডুকেশন, কমিউনিকেশন অ্যান্ড এডুকেশন ইজ দ্য কি। স্ট্রেস কেন অর্ধেক জিনিস আমরা বুঝি না, আমরা ভাবি যে আমরা ট্রিটমেন্ট করবো প্রেগনেন্সি চলে আসবে, বাট ইট ইজ নট সাচ। অনেক প্রবলেমসের জন্য ট্রিটমেন্ট অনেক লং হয়। তো যদি আমরা পেশেন্টসদের ভালো করে এডুকেট করতে পারি, সাকসেস রেটসের বিষয়ে বলতে পারি, পেশেন্টও কমিউনিকেট করতে পারে, ওদের নিজের ভয়গুলো কমিউনিকেট করতে পারে, তাহলে জার্নিটা অনেক লেস স্ট্রেসফুল হয়। আর অবভিয়াসলি কিছুজন থাকে যাদের সত্যি প্যাথোলজিক্যাল ডিপ্রেশন আছে, আর তাদের আমাদের সাইকিয়াট্রিক সাপোর্টের জন্য রেফারও করতে হয়। তো এই জিনিসগুলো করলে আমরা ইমোশনাল স্ট্রেসটা আমরা কমাতে পারি পেশেন্টসদের। বেশ, মানে মানসিক স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেই দিকেও কিন্তু নজর দিতে হবে, এবং চিকিৎসকরা, বিশেষজ্ঞরা তারা তো নজর দেবেন, কিন্তু পাশের মানুষজন, ভালোবাসার মানুষজন, কাছের মানুষজন, পরিবারের লোকজন, তাদের কাছ থেকেও সেই সাপোর্টটা প্রত্যেকটা মুহূর্তে দরকার। তাহলেই এই যে লড়াইটা বা এই যে জার্নিটা, সেই জার্নিটা খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়া যাবে। আমি আপনার কাছে আরও একবার আসি, জানতে চাইব যে এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কী কী বা কী কী কমপ্লিকেশনস আসতে পারে বা সেগুলো হ্যান্ডেল কী করে করবেন তারা, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ঘুরঘুর করতে থাকে। তো পোটেনশিয়াল রিস্ক আর কি কী কমপ্লিকেশনস হলেও হতে পারে? একদম, প্রথমে বলছি এই জিনিসটা তো যে কোনো দম্পতি যখনই আইভিএফের থ্রু দিয়ে যাবে তাদের মাথায় আসবেই, বাট মনে রাখতে হবে আইভিএফ কিন্তু আজকালকার দিনে খুবই সেফ প্রসিডিওর, এবং অলমোস্ট 99% ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন হয় না, কিন্তু এই 1% ক্ষেত্রে কমপ্লিকেশন দেখা যেতে পারে। প্রথম যে ইম্পর্টেন্ট কমপ্লিকেশনটা আসবে সেটা হচ্ছে OHSS। এটা কি বলে? এটা হচ্ছে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। এটা কি হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে যদি বেশি ইনজেকশন প্রয়োগ করা হয়ে গিয়ে থাকে, তাহলে হচ্ছে যে হরমোনাল চেঞ্জেসগুলো আসে তার জন্য হচ্ছে আপনার শরীরে কিছু চেঞ্জেস দেখা যায়, স্পেশালি আপনার শরীরের মধ্যে একটু ফ্লুইড জমতে শুরু করে, সেই জন্য হচ্ছে নানা সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য হচ্ছে এই জিনিসটা নিয়ে খুব সতর্ক হতে হবে, এবং যখনই আপনি দেখবেন আপনার ফ্লুইড জমার এই হার দেখতে পাচ্ছেন, স্পেশালি পেটের নিচের দিকে, তখনই আপনি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন যতটা সম্ভব তাড়াতাড়ি। সেকেন্ড যে কমপ্লিকেশানটা আসে সেটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি। মাল্টিপল প্রেগনেন্সি কি, আমরা আজকালকার দিনে যতটা সম্ভব চেষ্টা করি সেটা হচ্ছে একটা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার করা, মানে একটা সিঙ্গেল ভ্রূণ প্রতিস্থাপন করা, যেটার জন্য হচ্ছে আপনার একটা ভালো শারীরিক গঠন হবে, এবং হচ্ছে যেটার ভ্রূণটা ঠিকঠাকভাবে গঠন হবে, এবং হচ্ছে একটা সিঙ্গেল প্রেগনেন্সি নিয়ে আপনি যাবেন। কারণ হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সির হার প্রচণ্ড বেশি ছিল। যদি 10-20 বছর আগে দেখা যায় এই আইভিএফের পরে মাল্টিপল প্রেগনেন্সির হার প্রায় 20% ওপরে ছিল, সেটা আজকাল আমরা অনেক কমিয়ে নিয়ে এসেছি। তার কারণ কি, এই মাল্টিপল প্রেগনেন্সিতে নানা কারণের সমস্যার সম্মুখীন হতে হয় প্রেগনেন্সির সময়, সেই জিনিসগুলো খুব জরুরি। যেমন হচ্ছে স্পেশালি মাল্টিপল প্রেগনেন্সি হলে হচ্ছে বাচ্চাদের হচ্ছে অনেক আর্লি ডেলিভারি করতে হয়ে যায়, যেটাকে আমরা প্রিটার্ম ডেলিভারি বলে থাকি। সেই প্রিটার্ম ডেলিভারি হলেই কি হয়, বাচ্চাদেরকে এনআইসিউতে থাকতে হবে, আইসিইউ যেটা হচ্ছে বাচ্চাদের আইসিইউ, সেটা অনেক কমপ্লিকেশন বেড়ে যাবে। সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই দুটো হচ্ছে মেন কমপ্লিকেশন হচ্ছে আইভিএফ প্রসিডিউর। মাথায় রাখলে এবং যত্ন নিলে বিষয়টার নিশ্চয়ই সব ভালো হবে। আরও একটা বিষয়, এত কিছুর পর যখন সাকসেসফুল প্রেগনেন্সি আসলো, সফল গর্ভধারণ সম্ভব হলো, তারপরের ফলো আপটা কী হতে পারে? ফার্স্ট অনেকরা জিজ্ঞেস করে যে আইভিএফ প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সির থেকে কেমন করে ডিফারেন্ট। তো ফার্স্ট 3 months অফ আইভিএফ প্রেগনেন্সিতে আমরা অনেক কিছু মেডিসিনস দিই। মোস্ট অফ দ্য মেডিসিনস আর হরমোনাল সাপোর্ট। কেন, যেরকম আমরা প্রোটোকলস ফলো করি সেই হরমোনাল সাপোর্টটা দেওয়া হয় তাকে বাচ্চা যেন সুস্থভাবে গ্রো করে আর যেন মিসক্যারেজের হারটা কমে। তো এছাড়া কিন্তু আইভিএফ প্রেগনেন্সি ইজ নট ডিফারেন্ট ফ্রম আ নর্মাল প্রেগনেন্সি। 3 monthসের পরে নর্মাল প্রেগনেন্সিতে যে মেডিসিনসগুলো চলে ওই সেম মেডিসিনস আইভিএফ প্রেগনেন্সিতেও চলছে। যে যখন আল্ট্রাসাউন্ড হওয়ার কথা, যে মানে যে ফলো আপস হওয়ার কথা, সেটা সেম অ্যাজ নর্মাল প্রেগনেন্সি। এখন আইভিএফ প্রেগনেন্সিজ অনেক সময় দেখছি যে আমরা একটু বেশি বয়সের মহিলাদের আইভিএফ করছি অ্যাবাভ 35 years। তখন একটা কিছু মেডিকেল প্রবলেমস যেরকম প্রেগনেন্সি ইনডিউস হাই ব্লাড প্রেশার বা প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস, এগুলো রিস্ক বেড়ে যায়, যেটা এজ রিলেটেড রিস্ক, তখন একটু হাই রিস্ক প্রেগনেন্সি চলে আসে।
আবার অনেক সময় আইভিএফ প্রেগনেন্সিজে মাল্টিপল প্রেগনেন্সিজ, যেটা ডক্টর রানা বলছিলেন যে একটা হার বেশি আছে, কেন ম্যাক্সিমাম জায়গায় ডাবল এমব্রায়ো ট্রান্সফার করা হয়, তো টুইনের ইনসিডেন্সটা কোয়াইট হাই। তো অ্যাগেন টুইন প্রেগনেন্সি বিকামস আ হাই রিস্ক প্রেগনেন্সিজ। তো এই জন্য এই ক্ষেত্রে একটু একটা হাই রিস্ক প্রেগনেন্সি যে কেয়ারটা দরকার সেটা আইভিএফ প্রেগনেন্সির জন্য দরকার আছে, কিন্তু মোটামুটি নর্মাল প্রেগনেন্সি থেকে খুব বেশি ডিফারেন্ট না। আইভিএফ প্রেগনেন্সি অনেকরাই জিজ্ঞেস করে যে আমরা নর্মাল ডেলিভারি করাতে পারবো নাকি, এটাও একটা কোয়েশ্চেন থাকে। তো আইডিয়ালি উই ক্যান ডু, ইন মেনি কান্ট্রিজ আইভিএফ প্রেগনেন্সিজ পরেও নর্মাল ডেলিভারি করছে, কিন্তু একটা নর্মাল ডেলিভারি করার জন্য আপনাদের সেই সাপোর্ট সিস্টেমটা দরকার, একটা প্রপার মানে আপনার একটা প্রপার সেট আপ দরকার। যদি কোনো কমপ্লিকেশন হয় যেন ইমিডিয়েটলি আমরা সিজারিয়ান সেকশন করে বেবিকে ডেলিভার করতে পারি, ওই সেট আপটা যাবতীয় সাপোর্টগুলো মাথায় রেখেই করতে হবে। তো ইট ইজ নট পসিবল এভরিওয়্যার ইন আওয়ার কান্ট্রি। সো মেনি আমাদের এখানে ট্রেন্ড আছে যে আইভিএফ প্রেগনেন্সি হলে আমরা সিজারিয়ান সেকশন করছি, বাট উইথ প্রপার কেয়ার উই ক্যান অলসো ডু আ নর্মাল ডেলিভারি। সো আইভিএফ প্রেগনেন্সিজ মানে যে 9 মাস শুয়ে থাকতে হবে এটাও একটা ভীতি থাকে, এরকম কিছু না। আমাদের অনেক পেশেন্টস আছে যারা আইভিএফ কনসিভ করার পরে নিজে কাজ করছে, দে আর ওয়ার্কিং ফর 9 মান্থস, দে আর লিডিং আ নর্মাল লাইফ। তো এই জিনিসগুলো যদি মাথায় রাখে তাহলে আমরা দেখছি যে আইভিএফ প্রেগনেন্সি ইজ অ্যাজ গুড অ্যাজ আ নর্মাল প্রেগনেন্সি। আমাদের প্রপার কেয়ার রাখতে হবে বিকজ ইট ইজ আ প্রেশিয়াস প্রেগনেন্সি টু দ্য পেশেন্ট, সো দ্যাট দের আর নো কমপ্লিকেশনস ডিউরিং প্রেগনেন্সি। একদমই এই যত্ন নিতে হবে, এবং যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনে আসে সেই প্রশ্নগুলোর উত্তর আজকে এই অনুষ্ঠানে খোঁজার চেষ্টা করলাম। ওই আবারও বলবো, থিঙ্ক পজিটিভ, ঠিক ভাবতে হবে, সঠিকটা জানতে হবে। যে প্রশ্ন আপনার মধ্যে ঘুরঘুর করছে সে প্রশ্নের সঠিক উত্তরটা পেতে হবে। তার কারণ সুন্দর এরকম একটা বিষয়ে নিজেকে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে নিয়োজিত করার জন্য তার আগের যে প্রিপারেশনটা, প্রস্তুতিটা, সেটা সঠিকভাবে হলে সব ভালোই হবে, এ আশা আমরা রাখতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ জানাই। বিশেষজ্ঞরা যারা আমার সঙ্গে ছিলেন তারা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন এবং তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার তারা যারা জানতে পেরেছেন বা তারা যেভাবে সেবায় নিয়োজিত সেই বিষয়টা নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন। ফলে আবারও বলবো যে যত্ন নিতে হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের। খুব ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন।